বৈশাখী রাহুলকে খালি হাতে বাড়ি ফিরতে দেখে বড্ড আশ্চর্য হয়, কারণ বৈশাখী আগেই রাহুলকে ফোন করে চাল ডাল আনার কথা বলে দেয়। আসলে বাড়িতে চাল ডাল ফুরিয়ে গেলেও রাহুল কখনোই বাড়িতে কিছু নিয়ে আসতে চাইতো না, কিন্তু আজকে এমন অবস্থা হয় যে চাল একেবারে না আনলেই নয়। বৈশাখীর স্বামী যে গরিব ছিল সেটা নয়, রাহুল একটা বড় এমএনসিতে চাকরি করত, কিন্তু তা সত্ত্বেও রাহুলের ব্যবহার তার স্ত্রীর প্রতি মোটেই ভালো ছিল না। কি গো, আমি যে তোমাকে বললাম আমাদের রাত্রিবেলা রান্নার জন্য কিছুই নেই, তোমাকে চাল ডাল রেশনপত্র কিনে নিয়ে আসতে বললাম, তুমি তো কিছুই আনলে না। এর থেকে ভালো আমি যদি বাজারে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, তুমি তো আবার আমাকে একা একা বাজারেও যেতে দাও না। উফ, আবারও তোমার পটর পটর শুরু হলো। একটু চুপ করে থাকতে পারো না? দিনরাত শুধু বক 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 বক। আরে বাবা, আমি পুরুষ মানুষ, আমার একটা অন্যরকম জীবন আছে। তোমার চাল নেই ডাল নেই তো আমি কি করব? তুমি আবার মদ খেয়ে বাড়ি এসেছো? তোমাকে না কতবার বলেছি এভাবে বাড়িতে আসবে না। তোমার প্রত্যেকদিন বাড়িতে মদ খেয়ে আসতে লজ্জা করে না বলো? তোমার দামি দামি মদ খাওয়ার জন্য ঠিক টাকা আছে, কিন্তু বাড়িতে চাল আনার সময় তোমার টাকা থাকে না। রাহুল আর বৈশাখীর কোনো কথা শুনতে পারে না, সে তখনই মাটিতে ঘুমিয়ে পড়ে। এমন সময় বৈশাখীর দেওর সুরেশ বৈশাখীর বাড়িতে চাল ডাল রেশন নিয়ে আসে, কিন্তু যা দেখে বৈশাখীর খুব খারাপ লাগে, কারণ সুরেশ রাহুলের থেকেও অনেক কম টাকার চাকরি করে। এই যে বৌদি, তুমি সুরেশের কথা বলছিলে না, আমি রেশন এনে দিয়েছি, এবার তুমি রান্না বান্না করে নিতে পারো। আসলে আমি ভেবেছিলাম সকালবেলাতেই বাজার করে নিয়ে যাব, কিন্তু তারপর আমার কাজের খুব চাপ থাকায় আমি আর বাজার করতে পারিনি। না না ভাই, ঠিক আছে, তোমার বউ এমনিতেই যা খরচাপাতি করে তুমি তাই চালিয়ে উঠতে পারো না, আবার যদি সংসারের রেশন কিনতে হয় তাহলে তো তোমার অনেক টাকা চলে যাবে। দেখো না, তোমার দাদাকে আমি কতবার বোঝাই, কিন্তু তোমার দাদা তো কিছুতেই আমার কথা শোনে না। ঠিক এমন সময় বৈশাখীর ছোট যা আঁচল সেখানে চলে আসে। আঁচল ভীষণই ঝগড়ুটে, বদমেজাজি এবং হিংসুটে প্রকৃতির ছিল। তাই নাকি? আমি আমার স্বামীর টাকা পয়সা বেশি খরচা করি? তোমার মতো তো আর অন্যের টাকায় ভাত খাচ্ছি না। আর এই যে সুরেশ, তুমি, আমি না তোমাকে কতবার লোকজনকে ভিক্ষা দিতে বারণ করেছি? এই রেশনের টাকা দিয়ে আমার কত মেকআপ কেনা হয়ে যেত বলো তো। এভাবে আঁচল বৈশাখী এবং তাদের শাশুড়ি মা লিপি দেবীকেও অনেক কথা শোনায়। বৈশাখী আঁচলের মুখের উপর কিছু বলতেও পারে না, সে বাধ্য হয়ে সব কথা শোনে। আসলে রাহুল এবং সুরেশ দুই ভাইয়ের একেবারে দুই রকম বউ থাকে। বৈশাখী এবং আঁচলের বৈশিষ্ট্যের মধ্যে কোনো রকম মিল দেখতে পাওয়া যায় না, ঠিক একই রকম ভাবে রাহুল এবং সুরেশের বৈশিষ্ট্যের মধ্যেও অনেক তফাৎ দেখতে পাওয়া যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন আঁচল ঠিক করে সে বাইরে তার বন্ধু বান্ধবীদের সাথে শপিং করতে যাবে। কই, তোমার মানি ব্যাগটা দাও দেখি, কতদিন বাদে বাড়ি থেকে বেরোচ্ছি, আজ কিন্তু আমার বাড়ি ফিরতে লেট হবে। বারবার ফোন করে যেন জিজ্ঞাসা করবে না আমি কোথায় আছি। এ কি, তোমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না কেন? আসলে সুরেশ আগে ভাগে তার মানি ব্যাগটা লুকিয়ে রেখে দেয়, কারণ আঁচল সুরেশের মানি ব্যাগ হাতে পেলেই সমস্ত টাকাই এক নিমেষেই শেষ করে দিত। সুরেশ যা টাকা ইনকাম করত তার বেশিরভাগ টাকা আঁচল গাড়িতে ঘুরে বেরিয়ে রেস্টুরেন্টে খেয়ে এবং শপিং করে উড়িয়ে দিত। আসলে আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না, তাছাড়া আমার কাছে কোনো টাকা পয়সাও নেই। তুমি তো কদিন আগেই বন্ধুদের সঙ্গে ঘুরে বেরিয়ে শপিং করে এলে, আমার সব টাকা তো উড়িয়ে দিয়েছো। এখনো স্যালারি পাওয়ার অনেক দেরি আছে, তাই আমার কাছে এখন কোনো টাকা নেই। সুরেশের কথা আঁচল কিছুতেই বিশ্বাস করতে চায় না। আঁচল এদিক ওদিক তাকাতেই দেখতে পায় সুরেশ তার মানিব্যাগটা পেছনের দিকে ধরে রেখেছে, ফলে আঁচল খুবই রেগে যায়। সে তখনই সুরেশকে একটা ঠাস করে চড় মেরে বলে, বাবা, আমার চোখে কিছুতেই তুমি ফাঁকি দিতে পারবে না। তুমি আমাকে মিথ্যা কথা বলে মানিব্যাগটা লুকিয়ে রেখেছো। তুমি কি ভাবছো আমি ঘাস খাই? তোমাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে, যতক্ষণ না দুই ঘা পিঠে পড়বে ততক্ষণ শুধরাবে না। এভাবেই আঁচল জোর করে সুরেশের কাছ থেকে মানিব্যাগটা নিয়ে নেয়। সুরেশ আটকাতে চাইলে আঁচল সুরেশকে আরো দুঘা মারে। এভাবে যখন আঁচল সুরেশকে মারধর করে তখনই বৈশাখী সেখানে এসে উপস্থিত হয়। আরে আঁচল, তুমি কি করছো? স্বামীর গায়ে কেউ ওভাবে হাত তোলে? ভাই তো অফিসে যাবে, আর তুমি এখন ওকে এভাবে মারছো? তুমি কেন এরকম করো আঁচল? প্রত্যেকদিন বাড়িতে এরকম অশান্তি লেগেই আছে। এই চুপ করো তো, তোমার সেন্টি মার্কা কথা শুনতে আমার ইন্টারেস্ট নেই। আমি আমার বরের গায়ে হাত তুলেছি, বেশ করেছি, আর যে আমার মাথা গরম করিয়ে দেবে সেই আমার কাছে দুই ঘা খাবে। সরে যাও এখান থেকে। এই বলে আঁচল বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু সুরেশ কিংবা বৈশাখীর কিছু করার থাকে না। সুরেশ নিজের চোখে জল চেপে অফিসে চলে যায়। এদিকে বৈশাখীর স্বামী রাহুল অফিস যাওয়ার কিছুক্ষণ বাদেই বাড়িতে চলে আসে।
বৈশাখী, বৈশাখী, কোথায় গেলে? এসব কি রান্না বান্না তুমি অফিসে দিয়েছো? ভেন্ডি ভাজা, সবজির তরকারি আর রুটি কেউ খায়? তোমার জন্য অফিসের কলিগদের সামনে আমার মান সম্মানটা চলে গেল। আর জীবনে কোনোদিনও যদি আমাকে এরকম বাজে খাবার দিয়েছো, তাহলে আমি তোমাকে বাপের বাড়িতে ফেলে দিয়ে আসবো বলে দিলাম। রাহুল, তুমি এভাবে বলছো কেন? আমি তো তোমাকে হেলদি সবজি আর রুটি দিয়েছি। তাহলে তুমিই বলো, আমি তোমাকে টিফিনে কি খেতে দেব? তুমি কালকে রাত্রিবেলা ড্রিঙ্ক করে বাড়িতে এসেছিলে, তাই আমি তোমাকে ভাজাভুজি কিছু দিতে সাহস করলাম না। এই শুনে রাহুল অফিসের টিফিন কৌটো তখনই মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তোমাকে না বলেছি আমার ড্রিঙ্ক করা নিয়ে কোনো কথা বলবে না? আমি আমার নিজের টাকায় মদ খাই, তোমার বাপের টাকায় নয়, বুঝেছো? আমার তোমাকে বিয়ে করাই উচিত হয়নি। এর থেকে ভালো আমি আমার অফিস কলিগ মনিকে বিয়ে করলে পারতাম। তাহলে তুমি কি আমাকে শুধু খারাপ ব্যবহার করার জন্য বিয়ে করেছিলে? মনিকাকে বিয়ে করলেই পারতে, কেন শুধু শুধু আমার জীবনটা নষ্ট করতে গেলে? প্রত্যেকদিন তুমি এরকম অশান্তি করো রাহুল। শুনেছিলাম তোমার বাবা নাকি বিয়ে করলে অনেক যৌতুক দেবে, সেই জন্যই তো লোভে পড়ে তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু এখন তো দেখছি তোমার বাবা কিছুই আহামরি যৌতুক দেয়নি, তোমাকে বিয়ে করাই আমার লস হয়ে গেছে। এই বলে রাহুল সেখান থেকে চলে গেলে বৈশাখী আর থাকতে পারে না। সে ভীষণ জোরে জোরে কেঁদে ওঠে, যা দেখে রাহুল এবং সুরেশের মা লিপি দেবীর খুব খারাপ লাগে। একদিকে বড় ছেলের অত্যাচার, অন্যদিকে ছোট বৌমার অত্যাচারে সে প্রচন্ড পরিমাণে অতিষ্ঠ হয়ে ওঠে। বড় বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, সব আমারই ভুল। দেখো, আমি নিজে হাতে তোমার জীবনটা নষ্ট করলাম। আমি যদি তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে না দিতাম, তাহলে তুমি অনেক সুখী হতে। আমি একবারও বুঝতে পারিনি আমার ছেলে এত খারাপ হবে। আপনি এভাবে কেন বলছেন? আমার কপালে যা ছিল তাই হয়েছে, এতে আপনারই আর কি দোষ বলুন তো? আপনি কি করে জানবেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে? ভালোর কপালে সবসময় খারাপই জুটছে দেখছি। আমার ছোট ছেলেটা কত ভালো, কিন্তু কত বাজে একটা বউ পেয়েছে। আর তুমি, তোমার মতো একটা ভালো মনের মেয়ে আমার বড় ছেলেটার মতো একটা কুলাঙ্গারকে স্বামী হিসাবে পেয়েছে। এভাবেই লিপি দেবী তার বড় বৌমাকে সামলানোর চেষ্টা করে। অন্যদিকে আঁচল তার বন্ধুদের সঙ্গে শপিং করে, ঘুরে বেড়ায় এবং প্রচুর টাকা পয়সা ওড়ায়। শুধু তাই নয়, আঁচল বাইরে এর সাথে ওর সাথে ঝামেলাও করে আসে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন বৈশাখী এবং লিপি দেবী দুজনে মিলে বাজার করতে যায়। এই তো আপনাদেরকে এবার পেয়েছি। আপনার ছোট বৌমা আমাদের দোকান থেকে 15,000 টাকা রেশন নিয়ে গেছে, কিন্তু একটা টাকাও দেয়নি। বলেছিল আপনাদের কাছ থেকে টাকা নিতে। দিন, এবার টাকাটা দিন। 15,000 টাকা স্ন্যাক্সের কথা শুনি তারা দুজনেই প্রচন্ড পরিমাণে আশ্চর্য হয়। আর যেহেতু লিপি দেবী কখনোই অত টাকা নিয়ে বাড়ি থেকে বেরোয় না, তাই তখনই লিপি দেবী তার ছেলে সুরেশকে ফোন করে বলে, তুই তাড়াতাড়ি দোকানে আয় বাবা। দোকানদার নাকি বলছে তোর বউ 15,000 টাকার বিল করে এখান থেকে চলে গেছে, কিন্তু কোনো টাকা দেয়নি। টাকা না দিলে আমাদের এখান থেকে যেতেও দিচ্ছে না। তুই তাড়াতাড়ি এসে একটু পেমেন্টটা করে দে বাবা। সুরেশ তখনই দোকানে গিয়ে 15,000 টাকা পেমেন্ট করে দেয়। কিন্তু বাড়ি ফেরার সময় সুরেশ জানতে পারে সোনার দোকানেও নাকি আঁচল ধার করে রেখেছে। তাই সুরেশ সেখানেও টাকা মিটিয়ে বাড়িতে ফিরে যায়। না, আমি এই ভয়েই বাজারে যাচ্ছিলাম না। আগেও ছোট বৌমা বেশ কয়েকবার ধার করে এসেছিল। এবার তো দেখছি বাড়ি থেকে বেরোলেই ছোট বৌমার ধার শোধ করতে হবে। দেখতে দেখতে এভাবে রাত হয়ে আসে। রাত্রিবেলা রাহুল বাড়ি ফিরে এসে বৈশাখীকে বলে, এই শোনো, তোমার কি সোনা গহনা আছে? তাড়াতাড়ি আমাকে বের করে দাও তো। আমার সোনা গহনাগুলো সব লাগবে। একটা গহনা নিজের কাছে রাখবে না কিন্তু, বলে দিলাম। তাড়াতাড়ি দাও, আমার কাছে বেশি সময় নেই। রাহুলের কথা শুনে বৈশাখীর খুব সন্দেহ হয়, কারণ বৈশাখী আর কিছুতেই রাহুলকে বিশ্বাস করতে পারি না। আমি তোমাকে এখন সোনা গহনা দেব কেন? আমার বিয়ে সোনা গহনা তুমি কি করবে না করবে না জেনে আমি কি করে তোমাকে ওইগুলো দিয়ে দেব বলো তো? আমি একটা BMW কিনবো ভেবেছি, কিন্তু BMW কেনার জন্য অনেক টাকা দরকার, আর এত টাকা আমার কাছে নেই। তাই তোমার সোনা গহনা থেকে কিছু টাকা দিয়ে আমি ডাউন পেমেন্ট করে দেবো, আর বাকি টাকা ফাইন্যান্স হয়ে যাবে। BMW কার? তোমার কি মাথা খারাপ? ওই গাড়ির দাম 2 কোটি টাকা। 2 কোটি টাকা তুমি শোধ করতে পারবে? আমার বিয়ের গহনা আমি মোটেই দিতে চাই না। তোমাকে গাড়ি কিনতে হবে না রাহুল। কি আমার মুখে মুখে কথা? তোমার এত বড় সাহস! আমি যখন তোমাকে বিয়ে করেছি তোমার সমস্ত জিনিসের উপর আমার অধিকার আছে, তাই আমার তোমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আমি নিজেই সোনা গহনাগুলো নিয়ে নেব। এই বলে রাহুল জোর করে বৈশাখীর সমস্ত সোনা গহনা নিয়ে চলে যায়। বৈশাখী কি করবে কিছুই বুঝতে পারে না। তার কিছুক্ষণ বাদেই সুরেশের বাড়ির দরজায় নক পড়লে সুরেশ দরজা খুলে দেখে সেখানে অনেক মহিলা দাঁড়িয়ে আছে।
এই যে আপনার ওয়াইফ কোথায়? ডাকুন ওনাকে একবার। আমাদের সাথে 20 লক্ষ টাকার জুয়া খেলে হেরে গেছে, আর কিছুতেই জুয়ার টাকা শোধ করছে না। সেই কবে জুয়া খেলে গেছে, তারপর বারবার আমাদের অ্যাভয়েড করছে। আমাদের টাকা শোধ করে দিন, না হলে আপনার বউকে দিয়ে আমরা সারা জীবন বাড়িতে চাকুরির কাজ করাবো। আপনাদের কত টাকা হয়েছে বলুন, আমি সমস্ত টাকা শোধ করে দেবো। বাবা, খুব ভালো স্বামী পেয়েছি দেখছি। অন্য কেউ হলে ওরকম মেয়ে ছেলেকে আগেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিত। এমন সময় আঁচল প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ আঁচল প্রথমে ভেবেছিল সুরেশ হয়তো এই জুয়ার কথা শুনে তাকে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু সুরেশ সেরকম কিছুই করে না, বরং আঁচলের সমস্ত টাকা সুরেশ শোধ করে দেয়, যা দেখে আঁচল নিজের ভুল বুঝতে পারে। কিছুক্ষণের মধ্যেই ওই মহিলাগুলো টাকা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর, আমার খুব ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি স্বপ্নেও বুঝতে পারিনি আমার সাথে এরকম হবে। আমি তোমার গায়ে হাত তুলেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আর কখনো জীবনে এরকম কাজ করব না, আমি কথা দিচ্ছি। ঠিক এমন সময় হঠাৎই হাসপাতাল থেকে বৈশাখীর কাছে ফোন আসলে বৈশাখী জানতে পারে রাহুল হাসপাতালে অ্যাডমিট আছে, কারণ রাহুল নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে যায়। তাই তখনই বৈশাখী ও তার পরিবার তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে পৌঁছায়। বৈশাখীকে দেখে রাহুল কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে কতবার করে মদ খেতে বারণ করতে, কিন্তু আমি একবারও তোমার কথা শুনিনি। তোমার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। দেখো, আমার এখন ফ্যাটি লিভার হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমার সঙ্গে বাজে ব্যবহার করবো না। আজকে ছোট বৌমা আর তুই দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমাদের কাছে বিশাল বড় ব্যাপার। আঁচল আর রাহুল সত্যিই নিজেদের কৃতকর্মের জন্য ভীষণই লজ্জিত থাকে। সেদিনের পর থেকে তারা আর কখনোই নিজেদের স্বামী কিংবা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে না। লিপিকা বিষ্ণুপুর শিক্ষানিকেতন স্কুলের একজন ছাত্রী ছিল। লিপিকা পড়াশোনায় একটুও ভালো ছিল না, তার পড়াশোনা করতে ভালো লাগতো না। সে একটি ধনী পরিবারের মেয়ে হওয়ায় বাবা মায়ের আদরে আবদারে সে বিগড়ে গিয়েছিল। সে এখন ক্লাস 10-এ পড়ে, কিন্তু এই বয়সেও তার কাছে স্মার্টফোন ছিল। সে যখন বাড়িতে থাকতো তখন সারাদিন ফোন ব্যবহার করত। ফোন ব্যবহার করতে করতে সে ফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। তাই একদিন সে স্কুলে যাওয়ার সময় তার ফোনটা ব্যাগে করে স্কুলে নিয়ে যায়। ক্লাসে বসে সে লুকিয়ে লুকিয়ে ফোন ঘাঁটছিল। ঠিক তখনই তাদের ক্লাসের মনিটর অহনা তার হাতে ফোন দেখতে পায়। এই লিপিকা, তুই স্কুলে মোবাইল ফোন নিয়ে এসেছিস কেন রে? তুই জানিস না আমাদের স্কুলে ফোন অ্যালাউ করে না? তারপরও তুই ফোন নিয়ে এসেছিস কেন? তোর তো সাহস কম না? দাঁড়া, ম্যাডাম ক্লাসে আসুক, আমি আজকে ম্যাডামকে বলে দেব। তুই আবার ফোন কোথায় দেখলি? আমি ফোন কোথায় পাবো? ওটা ফোন না, ওটা তো ক্যালকুলেটর ছিল। অহনা লিপিকাকে আর কিছু না বলেই ম্যাডামের ক্লাসে আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তাদের ম্যাডাম মিসেস মোহিনী সেখানে এসে উপস্থিত হয়। মোহিনী ম্যাডাম ক্লাসে আসা মাত্রই অহনা তাকে বলে, ম্যাডাম দেখুন না, লিপিকা আজকে ক্লাসে ফোন নিয়ে এসেছে। আমি ওকে বললাম বলে ও বলল যে ওটা ফোন নয়, ওটা ক্যালকুলেটর। কিন্তু ম্যাডাম, আমি নিজের চোখে দেখেছি ওটা ফোন ছিল। আপনি ওর ব্যাগ চেক করুন, দেখবেন ও ধরা পড়বে। এটা শুনে তাদের মোহিনী ম্যাডাম খুব রেগে যায়। এই লিপিকা, অহনা কি ঠিক বলছে? দেখি তোমার ব্যাগটা নিয়ে এসো এখানে। কি হলো? কি বলছি শুনতে পাচ্ছ না? ম্যাডাম দেখুন, ওর কত সাহস, ও এখনো মাথা নিচু করে ফোন ঘাঁটছে। আসলে ও আপনাকে এখনো দেখতেই পায়নি যে আপনি ক্লাসে এসেছেন। আপনি যখন ক্লাসে ঢুকলেন না, তখনও উঠেও দাঁড়ায়নি। মোহিনী ম্যাডাম লিপিকার কাছে গিয়ে দেখতে পায় যে লিপিকা তখন তার ফোন নিয়ে গেম খেলছে। মোহিনী ম্যাডাম কোনো কথা না বলে লিপিকার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। লিপিকা খুব ভয় পেয়ে যায়। তুমি স্কুলে ফোন নিয়ে এসেছো কেন? তোমার সাহস তো কম নয়। ফোনটা আমার কাছে জমা থাকবে। এখন যাও, তুমি ক্লাসের বাইরে বেরিয়ে যাও। তোমাকে আমি আমার ক্লাসে দেখতে চাই না, আর আমি যেন তোমাকে এই স্কুলের মধ্যেও না দেখি। আজকে তোমার শাস্তি হলো আমাদের স্কুলের বাইরে মেন গেটের সামনে তুমি সারাদিন দাঁড়িয়ে থাকবে। কিন্তু ম্যাডাম, আমার ফোনটা কখন দেবেন? স্কুল ছুটি হয়ে যাওয়ার পর তুমি নিয়ে যাবে। এখন যেটা শাস্তি দেওয়া হয়েছে সেটা করো। লিপিকা বাধ্য হয়ে স্কুল থেকে বাইরে বেরিয়ে যায়। সে তাদের স্কুলের মেন গেটের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে একটি ফুচকাওয়ালাকে দেখতে পায়। লিপিকা ফুচকা খেতে খুব ভালোবাসতো, তাই সে ফুচকা খেতে চলে যায়। সে তাদের স্কুলের মাঠে
অন্যান্য যে সমস্ত খাবারের দোকান ছিল এক এক করে সবগুলো দোকানের খাবার খেতে থাকে। শুধু তাই নয়, সে তাদের স্কুলের চারপাশে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এটা করে সেদিন সে ভীষণ মজা পেয়েছিল। স্কুল ছুটির পর সে তাদের ম্যাডামের কাছে ক্ষমা চায়। পরের দিন লিপিকা আবার ইচ্ছা করে ক্লাসে ফোন নিয়ে যায়। ম্যাডাম, এই দেখুন, আমি আজকেও ফোন নিয়ে চলে এসেছি ভুল করে। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আজকেও স্কুলের বাইরে বেরিয়ে যাচ্ছি। এই বলে লিপিকা ক্লাসের বাইরে বেরিয়ে যাচ্ছিল। এই শোনো লিপিকা, আরে ঠিক আছে, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম। তুমি তো ভুল করে ফোনটা নিয়ে চলে এসেছো, তুমি স্বীকার করেছো তো? আরে লিপিকা, ক্লাসে থাকো, যেও না। লিপিকা ম্যাডামের কোনো কথা না শুনে সোজা স্কুলের মেন গেটের বাইরে বেরিয়ে যায়। তাদের স্কুলে মেন গেটে সবসময় তালা দেওয়া থাকতো। তাদের স্কুলের একটা নিয়ম ছিল, স্কুলের মেন গেটের বাইরে কাউকে বের হতে দেওয়া হতো না। কিন্তু লিপিকা একা একা বাইরে ঘুরতে পারায় সে খুব আনন্দ উপভোগ করছিল। সেদিনের পর থেকে সে প্রত্যেক দিনই ইচ্ছা করে কিছু না কিছু ভুল করত। কখনো নেল পলিশ পরে স্কুলে আসতো, আবার কখনো বা ছোটে লিপস্টিক পরে স্কুলে যেত। ক্লাসের ম্যাডামরা তাকে কিছু বলার আগেই সে তার ভুল স্বীকার করে সোজা স্কুলের বাইরে বেরিয়ে যেত। এরকম ভাবেই সময় কাটতে থাকে। দেখতে দেখতে তাদের মাধ্যমিক পরীক্ষার সময় চলে আসে। সে ক্লাস না করে প্রত্যেক দিন এদিক ওদিক ঘুরে বেড়াতো, তাই তার পরীক্ষা খুব খারাপ হয়েছিল। সে পরীক্ষায় খুব কম নাম্বার পেয়ে টেনে টুনে পাশ করেছিল। লিপিকার বাবা টাকা দিয়ে লিপিকাকে ওই স্কুলেই সায়েন্সে ভর্তি করে দিয়েছিল। এবার কি হবে? আমি তো এখন ক্লাস 11-এ উঠে গেছি। আমাদের স্কুলে তো 11-12-এ অনেক কিছুতেই ছাড় দেওয়া হয়। এখন তো মোবাইল ফোনও অ্যালাউ করে দিয়েছে। হাতের নখ রাখলেও কিছু বলবে না, আর নেল পলিশ পরলেও কিছু বলবে না। তাহলে আমি এবার বাইরে যাব কিভাবে? আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। এই সবে জানিস, আমাদের স্কুলের নতুন নিয়ম আরো কড়াকড়ি করে দিয়েছে। সবাই বলছিল যে স্কুল থেকে কিছু মেয়ে রোজ পালিয়ে যায়, তাই জন্য আজ থেকে স্কুলের মেন গেটে সারাক্ষণ তালা দেওয়া থাকবে, আর মেন গেটে সিকিউরিটি গার্ডও রাখা হয়েছে। এই শুনে লিপিকার মন আরো খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, আমাকে আমাদের ক্লাসের কোনো একটা মেয়ের সঙ্গে ভালো করে বন্ধুত্ব পাতাতে হবে, যে আমাকে পালিয়ে যেতে সবসময় সাহায্য করবে। কিন্তু আমি এমন কাউকে পাবো কোথায়? লিপিকা তাদের ক্লাসে সবার সঙ্গে মন খুলে কথা বলতে থাকে। সবাইকে পরীক্ষা করে সে দেখতে থাকে যে কে তাকে হেল্প করতে পারবে। তাদের ক্লাসে রিমি বলে একটি মেয়ে ছিল। মেয়েটি খুবই শান্ত এবং সুশীল প্রকৃতির ছিল। লিপিকা তার কাছে গিয়ে বলে, এই রিমি, আমাকে একটা হেল্প করবি রে? প্লিজ প্লিজ আমাকে একটা হেল্প কর না। তুই তো খুব ভালো মেয়ে, তুই একবার আমার একটা হেল্প কর না রে। কিসের হেল্প করবো রে? শোন না, আমি না আজকে টিফিনের সময় একটু স্কুল থেকে বাইরে বেরোবো। আমার একটা খুব দরকারি কাজ আছে। আজকে আমাকে বাইরে যেতেই হবে। মেন গেটে তো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, আমি বাইরে বেরোতে পারবো না। টিফিনের সময় আমাদের স্কুলের পেছনের দিকে পাঁচিল টপকে আমি বাইরে বেরিয়ে যাব। তুই আমাকে একটু আমার ব্যাগটা পাস করে দিবি রে। আমাদের ক্লাসরুম থেকে তুই উপর থেকে ব্যাগটা নিচের দিকে ফেলে দিবি, আমি নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। এভাবেই লিপিকা রিমির সাহায্য নিয়ে স্কুল থেকে বেরিয়ে যায়। সে স্কুল থেকে বেরিয়ে আবার আগের মতোই সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করে এবং তার পছন্দ মতো খাবার খায়। স্কুল ছুটির সময় হয়ে গেলে সে বাড়ি ফিরে আসে। সে পরের দিন আবার স্কুলে গিয়ে তার বন্ধু রিমিকে বলে, এই রিমি, চল আমাকে হেল্প করবি, চল, আমি স্কুল থেকে বাইরে বেরোবো। কি, আজকেও? না না, আমি আজকে পারবো না, আমার খুব ভয় করে। যদি কেউ দেখে ফেলে তাহলে তো তোর সাথে সাথে আমিও ফাঁসবো। আমাকে ক্লাসের সবাই বারণ করেছে, তুই একা একা যা। না, তোকে তো আমাকে হেল্প করতেই হবে, না হলে কিন্তু আমি ম্যাডামকে বলে দেব যে টিফিনের সময় তুই প্রত্যেকদিন আমাকে স্কুল থেকে বাইরে বেরিয়ে যেতে হেল্প করিস। তাই আমার সাথে সাথে তোকেও শাস্তি পেতে হবে। কোনটা চাস বল এবার? এটা শুনে রিমি খুব ভয় পেয়ে যায়। সে আবারও লিপিকাকে হেল্প করার জন্য বাধ্য হয়। এভাবেই লিপিকা প্রত্যেকদিন টিফিনের সময় স্কুল থেকে বেরিয়ে যেত। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন লিপিকাদের স্কুলে শিক্ষক দিবস পালনের জন্য একটা অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিন অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ইনভাইট করা হয়েছিল।
লিপিকার বাবা রামমোহন বাবুও সেখানে উপস্থিত ছিল, কারণ রামমোহন বাবু ছিল তাদের ওই স্কুলের সিকিউরিটি ইনচার্জ। স্যার আসুন আসুন, বসুন। আপনাকে আমাদের স্কুলে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, আমার মেয়েটা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, ওকে একবার ডেকে দেবেন। ওই তো এসে গেছে। লিপিকা, এদিকে আয় মা। এই যে দেখুন, আমার মেয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এর নাম লিপিকা, এই স্কুলেই সায়েন্স নিয়ে পড়ে। আপনারা তো চেনেন নিশ্চয়ই একে। হোয়াট? এটা আপনার মেয়ে? এ আমাদের স্কুলে পড়ে? আমি তো ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল ক্লাস করাই। একে তো আমার ক্লাসে কোনোদিনও দেখিনি। লিপিকা, তুমি ক্লাস করো তো? আমি ক্লাস করি তো, আমি তো রোজ স্কুলে আসি, তাই না বাবা বলো? আপনি হয়তো আমাকে খেয়াল করেননি। লিপিকা, একদম মিথ্যা কথা বলবে না। এতগুলো মানুষের সামনে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করছে না? স্যার, আপনার মেয়ের ব্যাপারে আজকে আমি আপনাকে কিছু বলতে চাই। আপনার মেয়ে প্রত্যেকদিন স্কুলে আসে ঠিকই, কিন্তু টিফিনের সময় প্রত্যেকদিন স্কুল থেকে বেরিয়ে যায়। ও সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, আর আমাদের প্র্যাকটিক্যালের ক্লাসগুলো টিফিনের পরই থাকে। তাই এতদিনে ও একটাও প্র্যাকটিক্যাল ক্লাস করেনি। এসব শুনে রামমোহন বাবু আকাশ থেকে পড়ে। না, এটা হতে পারে না, কখনোই হতে পারে না। আমার মেয়ে এমন করতেই পারে না। স্যার, আপনার বিশ্বাস হচ্ছে না তো? আমি সত্যি বলছি, আপনার মেয়ে ইউনিট টেস্টেও খুব বাজে নাম্বার পেয়েছে। আমরা লিপিকার ব্যাপারে আপনাকে এতদিন কিছু জানাতে পারিনি। শুধু আপনি আমাদের স্কুলের ইনচার্জ বলে আরও কাউকে ভয়ও পায় না। আমি এখনই আমাদের অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে আসি, আপনি প্রমাণ পেয়ে যাবেন। মোহিনী ম্যাডাম ক্লাস 11-এর অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে এসে রামমোহন বাবুকে দেখায়। রামমোহন বাবু দেখে যে সত্যি সত্যি লিপিকা টিফিনের পরের ক্লাসগুলোতে থাকে না। সকলের সামনে সে খুবই অপমানিত বোধ করে। প্রচন্ড রেগে গিয়ে সকলের সামনে সে লিপিকার গালে একটা চড় মারে। ছি, সকলের সামনে তুমি এভাবে আমার মাথা নিচু করে দিলে? তোমাকে আমার মেয়ে ভাবতেই আমার লজ্জা করছে। তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে একদিন একটা বড় ডাক্তার তৈরি করব, আর তুমি এইভাবে স্কুল থেকে পালিয়ে যাও। ঠিক আছে, কাল থেকে তোমাকে আর স্কুলে আসতেই হবে না, তুমি তোমার ইচ্ছা মতো চলো। আর সরি, আমি আপনাদের কাছে আমার মেয়ের হয়ে ক্ষমা চাইছি। ওকে আপনারা ক্ষমা করে দেবেন। সকলের সামনে নিজের বাবাকে অপমানিত হতে দেখে লিপিকা মনে মনে তার ভুল বুঝতে পারে। সে সকলের সামনেই তার বাবার কাছে ক্ষমা চায়। সে তার স্কুলের স্যার ম্যাডামদের কাছেও হাত জোড় করে ক্ষমা চায় এবং তাকে একটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে। সবাই লিপিকাকে ক্ষমা করে দেয়। লিপিকা পরের দিন থেকে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। সে আর কখনোই স্কুল থেকে পালিয়ে যায় না। সে বাড়িতেও এখন মন দিয়ে পড়াশোনা করে। পড়াশোনা করতে গিয়ে তার কোনো রকমের সমস্যা হলে স্কুলের স্যার ম্যাডাম তাকে সাহায্য করে। ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় লিপিকা খুব ভালো নম্বর পেয়ে পাশ করে। এভাবে লিপিকা তার স্কুল থেকে পালিয়ে যাওয়ার বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পেরেছিল। স্কুল থেকে পালিয়ে যাওয়ার জন্য একটা সময় লিপিকাকে সকলে খুব খারাপ মেয়ে ভাবত, কিন্তু এখন সকলেই লিপিকার প্রশংসা করে।